তো গাইস আমার রান্না হয়ে গেছে আর আমি পরীকে খাওয়াতে চলে এসেছি। আমার পরী এখন বলবে যে আমার রান্নাটা কেমন হয়েছে, ঠিক আছে? মাম্মা একটু খেয়ে বলো তো আমার রান্নাটা কেমন হয়েছে। সো গাইস আমার মাছ ধোয়া হয়ে গেছে। আমি এবার মাছগুলোকে লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। তো এবার আমি আমার রান্নাগুলো বসিয়ে নিই, এক এক করে রান্নাগুলো তোমরা দেখতে থাকো। তো কড়া আমি বসিয়ে দিয়েছি। এবার সবচেয়ে প্রথমে আমি আমার শাকগুলোকে ভেজে নেবো। না, প্রথমে করলাটাকে ভেজে নেবো। আর সেম তেলে শাকটাকে ভাজবো, সেই জন্য করলাটাকে আগে ভেজে নিই। কড়াই আমার গরম হয়ে গেছে। সবচেয়ে প্রথমে দিয়ে দেবো তেল। একটু বেশি করে তেলটা দিচ্ছি, কারণ এতে আমরা শাকও ভাজবো। আর এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। আর 5 মিনিট পরে ঢাকা তুলে নিয়ে আর নাড়াচাড়া করে নামিয়ে নেব। সো গাইস এবার করলাগুলো ভাজা হয়ে গেছে, তো এগুলোকে এভাবে তুলে নিচ্ছি এক এক করে। আর এই তেলটাতে আমি শাকটা ভেজে নেব। তো সবচেয়ে প্রথমে একটা শুকনো লঙ্কা এভাবে ফোড়ন দিয়ে দিলাম, আর একটুখানি দিয়ে দেব কালো জিরে, আর এরপরে শাকগুলোকে ছেড়ে দেব। তো এরপরে আমি এতে দিয়ে দিচ্ছি কুচি কুচি করে কেটে রাখা রসুন, আর কয়েকটা লঙ্কা চিড়ে দিয়ে দেব। এরপর আমি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, আর একটুখানি হলুদ।
তো এটাকে 5 থেকে 10 মিনিটের জন্য এভাবে ঢেকে রেখে দেব। আর 5 থেকে 10 মিনিট পরে ঢাকাটা তুলে নিয়ে আর একটু নাড়াচাড়া করে যতক্ষণ না এটা জল শুকিয়ে যায় ততক্ষণ নাড়াচাড়া করে যখন জল শুকিয়ে যাবে তখনই নামিয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ শাকটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর করে। আর মানে জলটা যে ছিল সেটাও শুকিয়ে গেছে। তো এটাকে আমি এখন এভাবে নামিয়ে নিচ্ছি। আমি কড়াইটাকে ধুয়ে নিয়েছি ভালো করে, কারণ এবার মাছ ভাজা বসাবো। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি এতে তেল দিয়ে দেবো। তো এবার তেলটাও খুব ভালো করে গরম হয়ে গেছে, আর এই তেলে আমি মাছগুলো একে একে ভেজে নেব। মাছগুলোর এক সাইড খুব ভালো করে ভাজা হয়ে গেছে, তো এগুলোকে এবার আমি উল্টে দিচ্ছি। মাছগুলোকে একটু নেড়ে নিচ্ছি যাতে মাছগুলো এক জায়গায় লেগে না যায়, এইভাবে একটু একটু করে নাড়াতে হয়। আর ভালো করে ভাজা হয়ে গেছে দুপাশেই। তো এবার আস্তে আস্তে মাছগুলোকে আমি একে একে নামিয়েও নেব। তো এরপর বাকি মাছের পিসগুলোকেও একে একে সেম ভাবে আমি ভেজে নেব। গাইস, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ফ্রাইটা স্টার্ট করে দেব। সেই জন্য সবচেয়ে প্রথমে আমি দেবো, মানে আমি একটু বিহারি স্টাইলে করার চেষ্টা করছি। যেটা আমি এখানে মেথি দিয়ে দিচ্ছি। আমার কাছে শুধু মেথি ছিল না, 5 ফোড়ন থেকে এই জন্য মেথিগুলো বেছে বেছে দিয়ে দিলাম। এরপরে যে মশলাগুলো আমি রেডি করে রেখেছিলাম, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, সেগুলো ঝাঁকটা বেরিয়ে গেলে লবণ স্বাদ মতো, মানে যতটা ঝোল করতে চাও সেই হিসেবে লবণটা দিতে হয়। হলুদ, জিরে গুঁড়ো, গরম মশলা, লঙ্কা গুঁড়ো। লবণ আর লঙ্কা গুঁড়োটা একদম তোমাদের স্বাদ মতো দিতে হবে, যেমন তোমরা খেতে পছন্দ করো। যতগুলো লঙ্কা আমি নিয়েছিলাম কাঁচা লঙ্কা, সেগুলো মানে সম্পূর্ণটা আমি দিইনি যদিও, তার থেকে অর্ধেক দিয়েছি আর অর্ধেক রেখে দিয়েছি। আর এখানে আমি এইভাবে অর্ধেক দিচ্ছি লঙ্কা গুঁড়ো। তো এই মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব। আর এরপরে আমি ঢাকা দিয়ে দেব। আর এই পুরো রান্নাটাকে আমি মিডিয়াম ফ্লেমে করছি। তো এইভাবে পুরো 5 থেকে 7 মিনিট আমি ঢেকে রেখে দেবো যাতে মশলাটা খুব ভালোভাবে কষে যায়। আর এরপর আমি এখানে অ্যাড করছি সাদা সর্ষের পেস্ট। এটাকে আমি খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। খুবই অল্প পরিমাণ, জাস্ট 1 টেবিল স্পুন মতো সর্ষেকে আমি এভাবে পেস্ট করেছি। আর আই থিঙ্ক বিহারি স্টাইলের মাছে ঝোলে এটাই সবচেয়ে বড় ডিফারেন্স, যেটা বাঙালিরা করে না। বাঙালিরা আই থিঙ্ক, মানে আমরা তো কখনো মাছে ঝোলে সর্ষে দিই না, কিন্তু বিহারি স্টাইলে মাছের ঝোলে সর্ষে ইউজ করা হয়। আর এটার জন্যই ফ্লেভারটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায় আর খুবই টেস্টি লাগে খেতে। এভাবে অ্যাড করার পর আমি মশলার যে জলটা আছে সেটাও দিয়ে দিচ্ছি। আর একটুখানি ঝোলটাকে বাড়ানোর জন্য আর একটুখানি জল অ্যাড করে দেবো। কিন্তু তোমরা যদি একটু মাখানো বা একটু গ্রেভি টাইপের খেতে চাও তো তোমরা জলটাকে নিজেদের মানে পরিমাণ মতো দিতে পারো। পরে আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি যাতে জলটা ভালো মতো ফুটে যায়, বয়েল হয়ে যায়। তো মাছের ঝোলটা ভালো করে বয়েল হয়ে গেছে। আর এরপরে আমি এতে মাছগুলো একে একে অ্যাড করে দিচ্ছি। আর এরপরে আবার ঢাকা দিয়ে দেবো যাতে মাছের পুরো ফ্লেভারটা একদম ঝোলের মধ্যে চলে আসে। আর এভাবে অ্যাগেন 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দেবো। মাছটা হয়ে গেছে। এবার আমি একটুখানি এখানে ধনেপাতা অ্যাড করে দেবো। আর ধনেপাতা দেওয়ার পর আরেকটুখানি দিয়ে দেবো। আর হিটটা একদম কমিয়ে দেবো। গাইস, আমার রান্না হয়ে গেছে, তো এটাকে আমি নামিয়ে নেব। গাইস, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, জাস্ট ভাতটা বসানো আছে। আর ভাতটা যতক্ষণ হচ্ছিল ভাবলাম স্নানটা করে আসি, তো স্নানটা সেরে এসেছি। আর অনেক বেলাও হয়ে গেছে, মানে আজকে এক্সেস লেট হয়ে গেছে, দুপুরবেলা লাঞ্চ প্রচুর লেট হবে।
আর মানে যতক্ষণ ভাত হচ্ছে, এখনও ভাতটা হয়নি যেহেতু, ভাবলাম তোমাদের সঙ্গে আরেকটু কিছু কথা শেয়ার করে নিই। প্রথমে তোমাদের সঙ্গে শেয়ার করতে চাইনি, তারপরে ভাবলাম যে যদি কেউ থাকে যে আমার লাইফ থেকে শিক্ষা নেবে, তো আই থিঙ্ক তার জন্য ভালো হবে। আবার অনেকে হয়তো নেগেটিভলিও নিতে পারো ব্যাপারটাকে। দেখতে পাচ্ছ পুরো এলোমেলো। আমি যেহেতু নতুন ঘরে শিফট করেছি, এখানে এখনও অবধি সব কিছু গুছিয়ে উঠতে পারিনি। আর নতুন ঘরে কেন উঠেছি হয়তো এটা নিয়ে তোমাদের অনেক কোশ্চেন আসতে পারে মনের মধ্যে। তো মানে আমি আমার হাজব্যান্ডের যে বাবার বাড়ি সেটা ছেড়ে চলে আসছি, মানে আমরা সব, মানে আমাদের ফ্যামিলি। ঠিক আছে, তো আমরা চলে এসেছি, মানে আমি, আমার হাজব্যান্ড আর আমার বেবিকে নিয়ে চলে এসেছি অন্য বাড়িতে। আর এটা হলো রেন্টের একটা বাড়ি, মানে আমরা এখানে বাড়ি ভাড়াতে আছি এই করোনা সিচুয়েশনে, কিছু করার নেই। তো এটা ব্যাপার হচ্ছে এটাই যে আমাদেরকে ওই বাড়ি থেকে মানে বের হয়ে আসতে হয়েছে, বলতে পারো বের করে দেওয়া হয়েছে, কারণ ওখানে আমাদের থাকতে দেওয়া হবে না। কারণ হলো এটাই যে সেটা আমার হাজব্যান্ডের বানানো বাড়ি না, আর সেটা আমারও বাড়ি না, সেই জন্যই সেখান থেকে বের হতে হয়েছে। তো এটাই জাস্ট বলতে চাইবো যে মেয়ে হোক বা ছেলে হোক, সবচেয়ে প্রথমে টার্গেট রাখা উচিত যে একটা বাড়ি বানিয়ে নেওয়া। কারণ মেয়ের হয়তো বাপের বাড়ি বা শ্বশুর বাড়ি বলে সবাই যে মেয়ের কোনো বাড়ি নেই, মেয়েদের কোনো বাড়ি নেই। আর আমি আজকে আমার মানে লাইফের থেকে যেটা শিক্ষা নিলাম সেটা হলো ছেলেদের ক্ষেত্রে সেম ব্যাপার। যদি ছেলেরা তার বউয়ের মানে দিকে থাকে, মানে বউকে একটু সাপোর্ট করে, তাহলে ঠিক আছে। তো এটাই বলবো যে মেয়ে হও কি ছেলে হও, আগে প্রথমে নিজের পায়ে মানে দাঁড়ানোর চেষ্টা করো। প্রথমে ডিপেন্ডেন্ট হও নিজের উপরে, অন্যের উপরে না। আগে একটা বাড়ি বানাও, যাতে কেউ কোনোদিনও বলতে না পারে এটা আমার বাড়ি, আর যখন তখন বের করে দিতে না পারে। তো জাস্ট এটাই বলতে চাইছিলাম। হয়তো অনেকে নেগেটিভলি নেবে ব্যাপারটাকে, বাট আমার লাইফের থেকে এটাই আমার শিক্ষা নেওয়া। তো প্লিজ কেউ নেগেটিভলি নিও না। সো চলো দেখি ভাত হলো কিনা। ভাত হয়ে গেছে। তো গাইস আমার রান্না হয়ে গেছে, আর আমি পরীকে খাওয়াতে চলে এসেছি। আমি নিয়ে চলে এসেছি এখানে, পরীকে খাওয়ানো হয়ে গেলে তারপর আমরা খাবো। তো পরী এখন বলবে যে আমার রান্নাটা কেমন হয়েছে, ঠিক আছে? মাম্মা একটু খেয়ে বলো তো আমার রান্নাটা কেমন হয়েছে। কিছু দিয়েছে? এটা খাও। এখানে জিৎ খেতে বসে গেছে। এই তোর হলো বিহারি মাছের ঝোল, করলা ভাজা, শাক ভাজা, বিহারি স্টাইলে মাছের ঝোল। তো ভাত বেড়ে দিয়েছি, এখন জিৎ খেয়ে আমাকে বলবে কেমন হয়েছে। আর আমি আমার নিজের জন্য নিয়ে নিচ্ছি, বাট আমি পরে খাবো, আগে ও খেয়ে নিক। মাছের ঝোলটা মেখে খাও। কেমন হয়েছে? লাইক দিয়ে দাও একটা। টপ 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 ক্লাস। এরপর তুমি ফুড ব্লগিং করো, বেশি ভালো হবে। সবাই দেখবে তো, পছন্দ করবে তো? জিজ্ঞেস করো সবাইকে, পছন্দ করবে তো আমার ফুড ব্লগিং দেখতে? আপনারা সবাই দেখবেন, হাসবেন, বলবেন ওনাকে যে আরো ফুড ব্লগিং করতে। তো গাইস জিৎ বলে দিয়েছে যে মাছের ঝোলটা খুবই ভালো হয়েছে। তো আমিও এখন খেতে শুরু করে দেবো। ব্লগটাকে এখানে শেষ করব, কারণ ব্লগটাকে আর বেশি লেন্থি করতে যাচ্ছি না, কারণ অনেকদিন পরে ব্লগ করছি, আর ব্লগিংয়ের অত বেশি এক্সপিরিয়েন্স আমার নেই, আর মানে এখনও ইউজ টু হয়ে উঠতে পারিনি ব্লগিংয়ের সাথে। তো যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলো না। আর যদি ব্লগটা খারাপ লেগে থাকে তবু আমাকে অবশ্যই জানাবে কমেন্ট করে। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর এরকম যদি আরও ব্লগ দেখতে চাও অবশ্যই আমাকে জানাবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ বাই বাই, স্টে ব্লেসড, হ্যাপি, আর খুব ভালোভাবে থেকো, সাবধানে থেকো, আর নিজের টেক কেয়ার করো, আর আশেপাশে সবার টেক কেয়ার করো, ফ্যামিলি টেক কেয়ার করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ বাই বাই। বাই বাই বলে দাও।